আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অলৌকিক, অতিলৌকিক বা ওই জাতীয় কোনো প্রকারের যুক্তিহীন এবং ভিত্তিহীন কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয় না মাহেশ্বরী প্রোডাকশনস। নমস্কার, আমি অনির্বাণ। আর আজ মাহেশ্বরী প্রোডাকশনস নিবেদিত মাহেশ্বরী অডিও ভাইবসের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি সাহিত্যিক শ্রী তন্ময় নন্দীর লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও দেবী ছিন্নমস্তা। এই গল্পটি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন স্টোরি। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের বিশেষ নিবেদন, তন্ময় নন্দীর লেখা কাহিনী তারানাথ তান্ত্রিক ও দেবী ছিন্নমস্তা। তারানাথের দিকে পাসিং শো সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিতে আগুন ধরিয়ে তাতে একটা চোখ টান মেরে বলল, তোমরা যে আমার জন্য এত ভাবো এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। এই কদিনে তোমরা আমার কাছে আসোনি, সত্যি কথা বলতে কি এই জন্য আমার মন খারাপটা কম হয়নি। ওদিকে চারি ও শ্বশুর বাড়িতে বুড়ো হচ্ছি, মুখের চামড়া জড়ো হচ্ছে, চোখের জ্যোতি দিন দিন কমছে, তাই আগের মতো বসারও জমাতে পারছি না। 2-1 বছর আগে মানুষজন আমার দুয়ারে ভিড় করতো, হাত দেখাতো, কুস্তি করাতো। এখন তা কমে গেছে একেবারে। মানুষজন আজকাল এসব বিশ্বাস করে না, নাকি আমারই কদর কমে গেছে, এই ভাবতে ভাবতে সারা দিন রাত কেটে যায়। মাঝে মাঝে পুরনো দিনের কথা ভেবে অজান্তেই বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তোমরা যদি মাঝে মাঝে আসো, সেসব কথা বলে নিজেকে একটু শান্তি পাই। কিন্তু এই জগতে কে কার কথা মনে রাখে, তা কবেই বা রেখেছে। তারানাথ কথাগুলো বলছে তখন ওর গলা ভারী হয়ে এসেছে। আমরা অর্থাৎ আমি আর কিশোরী বুঝতে পারলাম তারানাথ আমাদের প্রতি বেশ ভালো রকম অভিমান করে আছে। শুধু যে অভিমান করে আছে তা নয়, বুকের মধ্যে একটা প্রচ্ছন্ন কষ্ট তার মধ্যে লুকিয়ে আছে। আমি তারানাথের আমাদের প্রতি এই অভিমানটা গলে জল করবার জন্য বললাম, আরে ঠাকুরমশাই, অফিসের কাজের চাপে হয়তো আপনার জন্য এই মাসে সেভাবে আসা হয়নি, কিন্তু বিশ্বাস করুন, যখনই কিশোরীর সাথে দেখা হয়েছে তখনই আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। কিন্তু ওরও একই অবস্থা, অফিসের কাজের চাপ ওরও কম নেই। আচ্ছা জগতীমশাই, আপনি তো অনেক কিছুই পারেন, আমাদের কাজের চাপটা একটু কমিয়ে দিতে পারেন না? তারানাথ হাসল, মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে হাসতে হাসতে বলল, কর্মই জীবন। আমরা মানব প্রজাতি কর্ম করি বলেই তরতর করে মানব সভ্যতা এগিয়ে চলেছে। অন্যদিকে দেখো না, জন্তু জানোয়ার পশু পাখিদেরও তো জগৎ আছে, তারা কি এখনো এগোতে পেরেছে? পারেনি, কারণ তাদের কোনো কর্ম সেভাবে ঠিক করা নেই। ভগবান আমাদের প্রত্যেকের জন্য এক এক ধরনের কর্ম ঠিক করে রেখেছেন, আর তোমরা বলছো আমাকে সেই কর্মকেই আটকাতে। হ্যাঁ, আহা ঠাকুরমশাই, আপনি ব্যাপারটা ওভাবে নিচ্ছেন কেন? কাজের চাপে পড়েই তো আপনার কাছে গল্প শুনতে আসতে পারি না, সেই জন্যই বললাম আর কি। বুঝেছি। আর শোনো, তোমরা যাকে গল্প বলছো সেগুলো কিন্তু আদৌ গল্প নয়। আমার জীবনের ইতিহাসের প্রত্যেক বাঁকে বাঁকের ঘটনা বা দুর্ঘটনা। তারানাথ শেষ হওয়া সিগারেটের শেষাংশটুকু নারকেলের মালাইয়ের ছাইদানিতে গুজে দিল, তারপর বলল, পুরনো দিনের কথা ভাবতে থাকলে বেশ আমেজ আছে মনে। বুকের ভেতরটা প্রজাপতির মতো ফুরফুর ফুরফুর করে। বসন্তের মধুবর্ণের রৌদ্রে মহুল গাছের তলায় বসে মহুয়ার নেশা করার মতো হয়ে যায় মনটা। আহা, সেসব দিন! বৃদ্ধ বয়সেও যেন আমি পৌঁছে যাই যৌবনে। রৌদ্রোজ্জ্বল ঝিমঝিম রোদ, সরসর বাতাস, মেঠো মাটির সোঁদা গন্ধ, নদীর জলের কুলকুল শব্দ, এককালে এইসবই তো আমার জীবন ছিল।
তোমরা তো জানো বিস্তর খোলা মাঠের দুর্বা ঘাস পাতা জমির ওপর সকালের নরম শিশিরের উপর দিয়ে হাঁটা আমার বড্ড ভালো লাগে। আজ সেসব কথাই মনে পড়ছিল, আর মনে পড়ছিল ছিন্নমস্তার সে অভিশাপের কথা। ছিন্নমস্তা অভিশাপ? ব্যাপারটা খুলে বলুন তো প্রথম থেকে। আহা বৎস, ধীরে ধীরে। দুপুরে যখন দাওয়ায় বসে গায়ে সেঁক দেওয়া নরম তুলতুলে রোদ মাখছিলাম, তখনই সেই ভয়ঙ্কর সেদিনের কথা মনে পড়ছিল। কি ভয়ঙ্কর সে দেবী ছিন্নমস্তা, কি ভয়ঙ্কর তার রোষানল। তার অনল নির্গত চোখের সামনে কেউ দাঁড়াতেই পারছিল না। এমনই এক ভয়ঙ্কর অভিশাপের কথা আজ তোমাদের বলবো। যদিও ব্যাপারটা ঠিক অভিশাপের নয়, তবে তার আগে ভেতর থেকে মুড়ি মেখে আনি। তারানাথ ভেতরের ঘরে যেতে আমরা তক্তপোষ থেকে নেমে জানলার কাছে সরে এলাম। জানলার বাইরে বিশ্ব চরাচরে আলো আধারির যুদ্ধে শেষ পর্যন্ত এই সময়টা আধার হয়েই জয়লাভ করেছে। ধীরে ধীরে দিনের সবটুকু নরম আলো মুছে প্রকৃতি যেন কাজল পরে নিচ্ছে তার পালকের ন্যায় দুনয়নে। কিশোরী পকেট থেকে কাঁচি সিগারেট বের করে আমাকে একটা ধরিয়ে দিয়ে বলল, তারানাথ বুদ্ধিমান লোক, আমাদের ধূমপানের ব্যবস্থা করার জন্য দেখছো না ওই সময়টা টুক করে কেমন ঘরের ভেতরে চলে যায়। আমি সিগারেটে লম্বা একটা টান দিয়ে গোল গোল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, মানুষটা সম্মান দিতেও জানে আবার নিতেও জানে। তারানাথ এই জীবনে অনেক সম্মান শ্রদ্ধা পেয়েছে, আর সম্মান জিনিসটা একতরফা হয় না। সেসব মানুষেরাই সম্মান পায় যারা অন্যকে সম্মান করে। আমাদের কথা বলতে বলতে সিগারেট তার আয়ু শেষ করে ফেলল। জানলার বাইরে শেষ অংশটুকু ফেলে দিয়ে আমরা আবার তক্তপোষে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যেই তারানাথ 3 বাটি মুড়ি ভালো করে তেল দিয়ে মেখে আমাদের জন্য নিয়ে এলো। আচারের তেল, ফালি ফালি করে শশা কাটা, আর তার সাথে তারানাথের জমাটি গল্প। আহ, সন্ধেটা যা জমবে না আজ। তারানাথ মুখে কিছুটা মুড়ি পুড়ে নিয়ে চিবোতে চিবোতে বলল, হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, ছিন্নমস্তা সে এক ভয়ঙ্করী দেবী। কিশোরী এই ফাঁকে বলল, ঠাকুর মশাই, দেবী ছিন্নমস্তা সম্পর্কে আমাদের জ্ঞান নিতান্তই কম। বলতে গেলে দেবী ছিন্নমস্তা সম্পর্কে আমরা এর আগে কিছু শুনি। এই গল্প শুরু করার আগে যদি আপনি এই দেবীর সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দেন, তাহলে মন্দ হয় না। মহাবিদ্যা নামে পরিচিত যে 10 দেবীর পূজা গুহ্য তান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতম। তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিত মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্কর মূর্তি বিশেষ। ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের ওপর দণ্ডায়মান বা উপবিষ্ট অবস্থায় থাকে। তার এক হাতে থাকে কর্তৃকা। কর্তৃকা মানে জানো তো? কর্তৃকা হলো বাঁকা তরবারি। ছিন্নমস্তা দেবী নিজেই সেই কর্তৃকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত অবস্থায় থাকে। তার কর্তৃক কণ্ঠনালী থেকে সবেগে উদ্গত রক্তের 3টি ধারা পান করেন তার ছিন্ন মস্তক এবং 2 সহচরী। তার 2 সহচরী হলেন বর্ণিনী ও ডাকিনী। এরা জয়া ও বিজয়া নামেও পরিচিত। একাধারে তিনি জীবনদাত্রী ও জীবনহন্ত্রী দেবী। তাকে যৌন শক্তির প্রতীকও মনে করা হয়। তিনি একদিকে যেমন মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে জীবন, অনৈতিকতা ও পুণ্য সৃজনেরও প্রতীক। ছিন্নমস্তা আধ্যাত্মিক আত্মোপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির জাগরণের দেবী। প্রাণতোষিনী তন্ত্রগ্রন্থ সম্পর্কে তোমাদের আগে বলিনি বোধহয়। প্রাণতোষিনী তন্ত্রগ্রন্থে ছিন্নমস্তার জন্ম সংক্রান্ত একটি কাহিনী বিবৃত রয়েছে। এই কাহিনী অনুযায়ী একদা মন্দাকিনী নদীতে স্নানকালে পার্বতী কার্মাত হয়ে পড়েন। ফলে তার গাত্রবর্ণ কালো হয়ে যায়। এই সময় মহাদেবকে আহ্বান করেন। মাতা পার্বতী ও শিব রতি সঙ্গমে রত হলেন। চণ্ডিকা ছিলেন বিপরীত রতিতে, কিন্তু শিবের বীর্যস্খলনে তিনি ক্রুদ্ধা হলেন।
তখন তার দেহ থেকে ডাকিনী ও বর্ণনী নামে দুই সহচরীর জন্ম হলো। জন্ম থেকেই দুই সহচরী ডাকিনী ও বর্ণনী প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত হয়ে দেবীর নিকট খাদ্য প্রার্থনা করতে থাকেন। পার্বতী গৃহে ফিরে তাদের খেতে দেবেন বলে আশ্বস্ত করেন, কিন্তু সহচরীদের ক্ষুধার্ত অবস্থায় দেখে কাতর হয়ে দয়াদ্র হৃদয় দেবী নিজ নখরাঘাতে সমস্তক ছিন্ন করে নিজ রক্ত দিয়ে তাদের খুন নিবৃত্তি করেন। পরে তারা গৃহে ফিরে আসে। ছিন্নমস্তার জন্মতিথিটিকে বলা হয়েছে বীর রাত্রি। এই হলো ছিন্নমস্তার কাহিনী। এবার আসল গল্পে ফেরা যাক। তখন আমি সবেমাত্র গ্রাম থেকে তোমাদের শহরে উঠে এসেছি। কাঁচা মাটি, নরম ঘাস ছেড়ে ইট পাথরের নগর, খোলা মাঠের ঝুমনি ধরার রোদ্দুর, পশু পাখিদের অজানা ডাক, এসবের সাথে যার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার কি মন টিকবে সহজে? তবে সময়ের শাখায় সবাই দাস, মানিয়ে নিতে পারি বলেই হয়তো মানুষ আমরা। যাকে সেসব কথা। আমি যে একজন তান্ত্রিক, মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলতে পারি, কুষ্টি বিচার করতে পারি, তা এদিকের লোক কয়েকদিনের মধ্যেই জেনে গিয়েছিল। ফলস্বরূপ আমার মঠ লেনের এই বাড়িতে খদ্দেররা ভিড় জমাতে শুরু করলো আস্তে আস্তে। টাকা পয়সা আসছিল বেশ, কিন্তু আমি জানতাম আমার ঘরের লক্ষ্মী বেশি দিন টিকবে না। সেসব কথা তোমরা জানো। সেদিন সকাল থেকে বেশ খদ্দেরের চাপ ছিল। বেশ কয়েকটা কুষ্টি বিচার করলাম সেদিন সকালে। একে একে সব খদ্দের যখন দুপুর হতে বিদায় নিল, তখন লক্ষ্য করলাম একটা লোক শুকনো মুখে কখন থেকে বাড়ির দরজার উপাশে দাঁড়িয়ে আছে। কালো ধুলো চেহারা, মুখে খোঁচ খোঁচ দাড়ি, পরনে অত্যন্ত মলিন ধুতি। আমি ব্যাপারটা খেয়াল করলেও প্রথমে তেমন পাত্তা দিলাম না। ভাবলাম হয়তো কোনো খদ্দের হাত অথবা কুষ্টি অথবা অন্য কিছু বিচার করতে এসেছে। পরে দেখব খুব। তক্ত বসে 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 হুঁকো ধরিয়া ঘুর ঘুর করে টানতে শুরু করলাম। আমি মাঝে মাঝে হুঁকো টানছি আর আর চোখে লোকটাকে দেখছি। লোকটি কিন্তু একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু কোনো কিছুর ভয় আমাকে বলতে পারছে না। দ্বিধা আটকে আছে লোকটার চোখে মুখে। লোকটার চোখ দেখে বুঝলাম সেসব কথা। হুঁকো টানা শেষ করে উঠে আমি দরজার কাছে এগিয়ে গিয়ে বললাম, কি ভাই, তখন থেকে দাঁড়িয়ে আছো যে, কিছু বলবে? লোকটা নিরীহ গোছের, কোনো কিছুতে ভেতরে ভিতরে ভয় পেয়েছে খুব। হ্যাঁ বা না কিছুইও বলল না। আচ্ছা, ভেতরে এসো। লোকটাকে ডেকে নিয়ে এসে তক্ত বসে বসালাম। তারপর অভয় দিয়ে বললাম, বলো, তোমার কি সমস্যা তা খুলে বলো। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বেশ ভয় পেয়ে আছো। কুষ্টি বিচার, হাত দেখা ইত্যাদি যে তুমি করবে না তা আমি তোমাকে আগে দেখেই বুঝেছি। মনের মধ্যে সংশয় না রেখে যদি বিপদে পড়ে থাকো তাহলে আমাকে খুলে সবটা বলতে পারো। আমার কথাতে লোকটা যেন বুকের মধ্যে কিছুটা বল পেল। পরপর দুবার গলা খাঁকারি দিয়ে মিহির গলায় বলতে শুরু করলো, ঠাকুর মশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমরা বড় গরিব। প্রয়োজনীয় অর্থ দেওয়ার মতো মানসিকতা থাকলেও আমরা তা দিতে পারবো না। তাই আপনার কাছে বলতে সংশয় বোধ করছিলাম। দেখো, সবসময় অর্থটাই মানুষের সবকিছু নয়। বিপদের মানুষকে সাহায্য করাই তো মানুষের রীতি। আমাকে আগে সবটা খুলে বলো, যথাযোগ্য আমি আমার মতো সাহায্য করব, কথা দিলাম। লোকটা আমার দু পায়ে দুম করে প্রণাম করে উঠল। তারপর বলল, আপনি সাক্ষাৎ ভগবান ঠাকুর মশাই। লোকজনের মুখে আপনার সম্বন্ধে যা শুনেছি তা একেবারেই মিথ্যে নয়। তা নিজের চোখে বুঝতে পারছি। আমি জানি আপনি আপনি একমাত্র পারবেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে। সে পারবো কি পারবো না সেটা তো বিপদ না জেনে বলতে পারছি না। তুমি বরং প্রথম থেকে বলতে শুরু করো। লোকটা বলতে শুরু করলো, আমার নাম হরিপদ দাস। বাস বর্ধমানের কিশোরগঞ্জ গ্রামে। 2 মেয়ে ও স্ত্রী নিয়ে আমার সংসার। তাঁত বুনে শাড়ি, গামছা প্রভৃতি তৈরি করে সেগুলো বর্ধমান শহরে বিক্রি করে আসি। ওই পয়সাতেই আমাদের সংসার চলে। বৃদ্ধ মা ছিলেন, কিন্তু গত বছর উনি গত হয়েছেন। গত মাসে কিছু গামছা শাড়ি নিয়ে বর্ধমান শহরে বিক্রি করে বাড়ি ফিরে এসে দেখি আমার 2 মেয়ে থরথর করে কাঁপছে।
একসাথে 2 মেয়ে পাগলের মতো করছে। আমার কালো ঝুলো চাষার চেহারা, কিন্তু আমার মেয়ে দুটো রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। পাড়ার লোকে বলে নাকি স্বয়ং লক্ষ্মী ও সরস্বতী স্বর্গ থেকে নেমে এসেছেন। সে কথা যাকে, থরথর করে কাঁপছে দেখে প্রথমে ভেবেছিলাম একসাথে জ্বর হয়েছে বা ওই জাতীয় কিছু হয়েছে। পাড়ার ডাক্তারের কাছে কিছু ওষুধ বুদ্ধি নিয়ে মেয়ে দুটিকে দিয়েছিলাম। ডাক্তারের ওষুধ খেয়ে মেয়ে দুটি শান্ত হয়ে গিয়েছিল প্রথমে, কিন্তু 2 দিন যেতে না যেতেই এমন সব কাণ্ড ঘটতে শুরু করলো, আপনি বিশ্বাস করবেন না ঠাকুর মশাই। বাবা হয়ে মেয়েদের দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার রক্ত জল হয়ে গেছিল সেসব দেখে। পাগলের মতো মাথা ঝাঁকায়, থেকে থেকে নৃত্য করে, আর এমন সব কাণ্ড কারখানা করে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে দুটো খুব ঠান্ডা ছিল, লেখাপড়া করতো আপন মনে, কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল ঠাকুর মশাই। হরিপদ দাস ডুকরে কেঁদে উঠল, তার গলা কম্পমান। তারপর আবার চোখ মুছে বলতে শুরু করলো। পাড়ার লোকে বিভিন্ন কথা বলতে শুরু করলো। কেউ বলল ভূতে পেয়েছে, কেউ বলল জিনে ধরেছে, আবার কেউ কেউ তাদের ওপরে উঠে গিয়ে বলল মেয়ে দুটো নাকি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। গ্রামের ভচ্চার মশাই সব দেখে শুনে বললেন আমার মা মারা যাওয়ার সময় কিছু চতুষ্পদ দোষ পেয়েছিলেন, আর তার প্রভাবে নাকি পরিবারের ওপর এমন অঘটন নেমে এসেছে। ভচ্চার মশাই যথাসাধ্য দোষ কাটানোর ব্যবস্থা করলেন বটে, কিন্তু কিছুতেই কিছু হলো না। এদিকে মেয়ে দুটির অবস্থাও দিন দিন অবনতি ঘটতে শুরু করেছে। শুকিয়ে প্যাকাটির মতো হয়ে যাচ্ছে দিন দিন। ওদের দিকে এখন আর তাকানো যাচ্ছে না ঠাকুর মশাই, তাকানো যাচ্ছে না। লোকটি আবার কাঁদতে শুরু করলো। তারপর বলল, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি ঠাকুর মশাই, যদি ফিরিয়ে দেন তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া দ্বিতীয় পথ থাকবে না। মেয়ে দুটিকে আমি বড্ড ভালোবাসি, ওদের কিছু হয়ে গেলে তোমরা তো জানো মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমি মানুষের বিপদ কতটা তা বুঝতে পারি। 2 চোখ বন্ধ করে হরিপদ দাসের পরিবারের ওপর বিপদের পরিমাণটুকু মাপার চেষ্টা করলাম। আমি ব্যর্থ হলাম। কেউ যেন আমার দৃশ্যপথে ঝাপসা কুয়াশার মতো পাতলা চাদর ঝুলিয়ে দিল। আমি যতবারই সেই কুয়াশার চাদর ভেদ করে সামনের অংশটুকু দেখবার চেষ্টা করছি, ততবারই চাদরটা যেন পুরু হয়ে আসছে। আমি হতবাক হয়ে পড়লাম। তাহলে কি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার কাছ থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, নাকি অন্য কোনো অশুভ শক্তি আমার সমস্ত শক্তিকে শুষে নিয়ে আমাকে নিঃস্ব করে দিতে চাইছে? মনে মনে কিছুটা বিচলিত ও স্তম্ভিত হলেও হরিপদ দাসকে সে কথা বললাম না। মোটেও কিছু হয়নি এমন অভিব্যক্তি ফুটিয়ে তুললাম। শুধু ওকে বললাম, তুমি এখন বাড়ি যাও, ফিরতি ট্রেন পেয়ে যাবে আগামী শুক্রবার অমাবস্যা। আমি তার আগের দিন তোমার বাড়ি পৌঁছে যাব এবং যাবতীয় যা করার অমাবস্যার রাত্রিতেই করব। লোকটা আমার কথায় কিছুটা আশ্বস্ত হলো, তবুও মনের মধ্যে কিন্তু কিন্তু ভাব রেখে বলল, ঠাকুর মশাই এর মধ্যে কোনো অঘটন ঘটবে না তো? অঘটন ঘটবে কি ঘটবে না এই নিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম না। তবুও মানুষটাকে মনের জোর দেওয়ার জন্য 2টি মন্ত্রপুত তাবিজ লোকটার হাতে দিয়ে বললাম, না, এই কদিনে কিছু হবে না। তুমি বাড়ি গিয়ে মেয়েদের গলায় পরিয়ে দিও। তুমি সাবধানে বাড়ি যাও এবং বাড়ি ফিরে মেয়েদের চোখে চোখে রাখো। বেলা বাড়ছে। আচ্ছা, তুমি এখন এসো। গরিব মানুষ অকৃতদার কম হয়। হরিপদ দাস যাওয়ার আগে থলে থেকে 2 ডজন গাছে পাকা দেশি কলা, ছোবড়া ছাড়ানো নারকেল এবং কাঁচের বয়ামে গুড়ের নাড়ু আমার কাছে নামিয়ে রেখে বলল, ঠাকুর মশাই এইটা রাখুন,
অর্থ দেওয়ার সামর্থ্য নেই আমার। আহা, এইসব আবার কেন? আমি এমনিই তোমাদের বাড়িতে যাব এবং বিপদ থেকে তোমার মেয়েদেরকে উদ্ধার করব। সুতরাং এই উপহার আমার দরকার নেই, তুমি বরং এগুলো তুলে নাও। আমার স্ত্রী রমলা আপনার জন্য পাঠিয়েছে, ফিরিয়ে নিয়ে গেলে রাগ করবে, দয়া করে আপনি রাখুন। কথা মতো গুরুবারে শিয়ালদা স্টেশনের ট্রেন ধরে বর্ধমানে নামলাম। তখন বেলা পড়ে এসেছে। হরিপদ দাস জানিয়ে রেখেছিল বর্ধমান স্টেশন থেকে কিশোরগঞ্জ গ্রাম পৌঁছতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে গরুর গাড়িতে। স্টেশনের নলকূপে চোখ মুখ ধুয়ে আমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি হরিপদ দাস আমার জন্য গরুর গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমাকে দেখে হাত উঁচিয়ে উঁচু গলায় ডাকছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এদিকে আসুন, এদিকে। আমি গাড়ির কাছে যেতে গদগদ ভাব নিয়ে বলল, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো ঠাকুর মশাই? না না, সব ঠিক আছে। চলো, এদিকে বেলা পড়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে। সমস্ত কথা রাস্তায় যেতে যেতে হবে। গরুর গাড়িতে উঠে পড়লাম। হরিপদ গরুর গাড়ি চালাতে লাগলো। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে কিছুটা পথ পেরিয়ে গাড়ি পূর্ব দিকে সামান্য বেঁকে গিয়ে ধুলো মাখা রাস্তায় প্রবেশ করল। চারিদিকে নিঝুম ভাবে সন্ধে নেমেছে। কিছুক্ষণ আগে দূরের সীমান্ত বরাবর চোখ যাচ্ছিল, দিগন্তে আলো খেলা করছিল নিজেদের মধ্যে। এখন তা অন্ধকারে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। পাতলা কালো চাদর নেমে আসছে পৃথিবীর বুকে। কতগুলো নাম না জানা বিহঙ্গ অদ্ভুত স্বরে ডাকতে ডাকতে আমাদের মাথার উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে গেল। আমাদের গাড়িটা মন্থর গতিতে এগিয়ে চলেছে। হরিপদ গরু ডাকিয়ে জোরে ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু কেন জানি না গাড়ির গতি মন্থরই রয়েছে। আমি হরিপদর কন্যাদ্বয়ের খোঁজ খবর নেওয়ার জন্য প্রশ্ন করলাম, তোমার মেয়েরা সব কেমন আছে? আপনার দয়াতে এই কদিন কিছু হয়নি ঠাকুর মশাই, তবে খাওয়া দাওয়া করছে না একদম, চোখের তলায় কালশিটে পড়ে গেছে। আচ্ছা, তোমার পরিবার গ্রাম সব ঠিক আছে তো? কথা বলতে বলতেই চারিপাশটা আরো তমস্যান হয়ে উঠল। পথের ধারে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু গাছের মাথায় জোনাকি ঝিকিমিকি করছে, আর সেই ছোট ছোট ঝিকিমিকি আলো যেন গোটা তমসাবৃত আকাশকে ছেয়ে রয়েছে। কাল অমাবস্যা, আকাশে চন্দ্রদেবের দেখা নেই। এই সময়টা চাঁদ কোন কালের অন্ধকারে যে হারিয়ে যায় তা মালার মতো জ্বলতে থাকা তারারা হয়তো জানে না কেন আকাশের প্রিয় গোল পিণ্ডটা এক পক্ষ কাল ধরে হারিয়ে যায়, আবার আসে, তবে আবার হারিয়ে যায়। ভাবনাগুলোই শুধু নক্ষত্র রাশির মতো থেকে যায়। হরিপদ দাসের সাথে কথাবার্তার মাঝে মাঝে আমিও ভেবে চলেছি। ভাবতে ভাবতে কিশোর গ্রামের ত্রিসীমানায় কখন এসে পড়েছি খেয়াল করিনি। খেয়াল হলো প্রচন্ড শব্দে যখন গরু দুটি চিৎকার করে উঠল। কি হলো হরিপদ? গরুগুলো ওভাবেই চিৎকার করছে কেন? মনে হচ্ছে কোনো কিছুতে ভয় পেয়েছে, আর এক পাও এগোতে চাইছে না। আপনি বসুন, আমি নিচে নেমে দেখছি। হরিপদ দাস গাড়ি থেকে নেমে সামনে অন্ধকারের পথে সামান্য এগিয়ে গিয়ে ভয়ঙ্কর শব্দে চিৎকার করে উঠল, হরিপদ, হরিপদ, কি হলো তোমার? আমার কথার উত্তর হরিপদ দিচ্ছে না। একটা পাতলা গোঙানির শব্দ শুধু ভেসে আসছে। আমি গাড়ি থেকে নেমে হরিপদর কাছে গেলাম। দেখলাম ওর সামনে হাত উঁচিয়ে আমাকে কিছু নির্দেশ করে থরথর করে কাঁপছে। চোখ মেলে সামনেটা দেখার চেষ্টা করলাম, কোনো কিছুই তো নেই। আমি হরিপদর হাত ধরে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করলাম। কিছুক্ষণ থরথর করে কাঁপতে কাঁপতে গোঙানির শব্দ ওর বন্ধ হয়ে গেল। তারপর শান্ত হয়ে আমাকে বলল, ঠাকুর মশাই, সামনে কে যেন ছিল, বিভৎস প্রকাণ্ড কোনো কিছু, একদম কালো। ও আমাদের পথ আটকে ছিল। আমি বললাম, কে? তা জানি না ঠাকুর মশাই, কিন্তু ঘন অন্ধকারে ওর রং মিশমিশে কালো, ঠিক বোঝাতে পারছি না, তবে ছিল।
আপনাকে দেখে চুপ করে সরে গেল। আমি বাতাসের গায়ে গন্ধ শুকলাম। হরিপদর কথাই ঠিক, কোনো কিছু একটা ভয়ানক বিভৎস কিছু একটা ছিল এখানে, কিন্তু সেটা এখন পালিয়েছে। আবার আমাদের গাড়ি চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই হরিপদর ঘর এসে পৌঁছলাম। ছোট্ট মাটির কুঁড়ে ঘর, খড়ের ছাউনি। অন্ধকারে বোঝা না গেলেও বেশ বুঝতে পারলাম ঘরের চারিদিকে মাটির দেওয়াল একটা তোলা হয়েছে, কিন্তু বার্ধক্য ঘনিয়ে এসেছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে। হরিপদর ঘরটা ছোট হলেও কি হবে, ভালোবাসা ও শ্রদ্ধাতে এত বড় ভবন আমি আগে দেখিনি। হরিপদর বউ আমার পা ধোয়ানোর জল এগিয়ে নিয়ে এলে আমি তড়িঘড়ি দুপা পিছিয়ে এসে বললাম, আরে করো কি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেও দ্বিজত্ব আমি হারিয়েছি সেই ছোটবেলায়। আমি এখন জাত তান্ত্রিক, আর তান্ত্রিকের কোনো জাত হয় না মা। হরিপদর ঘরের দাওয়ায় বসলাম। শান্ত নিরিবিলি জায়গা। হরিপদ তার মেয়ে দুটিকে আমার সামনে এসে হাজির করলো। যমজ বোন। ছোট্ট হ্যারিকেনের বাতি জ্বলছে, আর সেই বাতির হলদেটে অল্প আলোতে বোঝা যাচ্ছে মেয়ে দুটির মুখমণ্ডলে একটা সময় সোনালি ঝকঝকে জোছনা খেলা করত, এখন তাতে কাল ছিটে পড়ে গেছে। কি নাম তোমাদের? মেয়ে দুটি তাদের বাবার চোখের দিকে একবার তাকিয়ে মিহি শান্ত গলায় বলল, আমার নাম রাত্রি। আমার নাম উষা। বাহ, ভারী চমৎকার নাম তোমাদের। তা পাঠশালায় যাওয়া হয় বুঝি? হরির বউ আমার জিজ্ঞাসা শুনে ডুকরে কেঁদে উঠল। চোখের কোণে আঁচল দিয়ে ঢেকে কাঁদতে কাঁদতে বলল, গত 1 মাস ধরে যেতে পারে না ঠাকুর মশাই। আমার মেয়েদের দেখলে সবাই ভয় পায়, বলে নাকি ওরা কামড়ে রক্ত চুষতে আসছে। পাঠশালায় কি একটা কাজে পুরোহিত মশাই এসেছিলেন, মশা নাকি তার হাত কামড়ে রক্ত মাংস তুলে দিয়েছিল। মেয়েদের দুটো কোথা থেকে যে কি হয়ে গেল কিছু বুঝে উঠতে পারছি না ঠাকুর মশাই। আমি মেয়েদেরকে ঘরের ভেতর যাও বলে পাঠিয়ে দিলাম। তারপর হরিপদ ও তার বউকে উদ্দেশ্য করে বললাম, তোমরা চিন্তা করো না, আমি যখন এখানে এসে উপস্থিত হয়েছি একটু ভরসা আমার উপর করতে পারো। তার আগে বলো তো, তোমাদের পরিবারের উপর কারোর অভিশাপ আছে কিনা? হরিপদ ও তার বউ একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করল। আমি তা লক্ষ্য করে আমার জিজ্ঞাসাটাকে সহজ করে দিয়ে বললাম, মানে এই প্রজন্মে অভিশাপ নাও থাকতে পারে, বংশের ওপর আগের প্রজন্ম বা তার আগের প্রজন্মের ওপর কোনো দেবদেবীর বা অপদেবতার অভিশাপ ছিল কি? অভিশাপ? অভিশাপের কথা কেন বলছেন ঠাকুর মশাই? তেমন কোনো অভিশাপের কথা শুনিনি, তবে আগের প্রজন্মের বা তার আগের কোনো কিছু ছিল কি না তা বলতে পারবো না। তবে এই গ্রামের নদীর মাথায় এক ছিন্নমস্তা দেবীর মন্দির রয়েছে। সেই মন্দিরের প্রধান পুরোহিত বকুলচরণ রায় আমাদের গোটা গ্রামের সবার ঠিকুজি জানেন। বয়স প্রায় 90 ছুঁই ছুঁই, শক্ত সামর্থ্য দেহ। উনি জানলেও জানতে পারেন। আচ্ছা, তা ওনাকে এখন ওখানে পাওয়া যাবে? হ্যাঁ ঠাকুর মশাই, উনি সবসময় মন্দিরে থেকে মায়ের সেবা করেন। কিছু আহারাদি গ্রহণ করুন, আপনাকে আমি কিছু পরে নিয়ে যাব। রাত গাঢ় হচ্ছে। আহারাদি গ্রহণ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি চললাম দেবী ছিন্নমস্তার মন্দিরের দিকে। একা গেলাম, হরিপদকে সাথে নিলাম না। তোমরা তো জানো যে এককালে শ্মশান, জনপদ, নদীনালা, খাল বিল সব চষে বেরিয়েছি। তাহার আবার সঙ্গী সাথীর কি বা প্রয়োজন? হরিপদর ঘর, ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁতি কুঁয়োরদের বাড়ি, অন্ধকার দিঘি, এই সব ছড়িয়ে পৌঁছলাম খোলা মাঠে। গতকাল ছিপছিপে বৃষ্টি হয়েছিল, তাই পায়ের তলার মাটি নরম। বৃষ্টি ভেজা ঘাস, মাটির সোঁদা গন্ধ, ঝিরিঝিরি বাতাস, পাতলা কুয়াশের আবরণ ভাঙতে ভাঙতে আমি এগিয়ে চলেছি মন্দিরের দিকে। মাঠের মধ্যে আমি একা। আকাশে অগণিত নক্ষত্ররাজি আমার একাকিত্ব নিয়ে মিটমিট করে হাসছে। রাত্রে অন্ধকার হলেও যেন শত আলোকবর্ষ দূরে থেকে যেন এক চিলতে আলো আকাশের গায়ে ছড়িয়ে আছে।
সে আলোয় পথ হারানো যায় না। একটা সরু রাখার মতো আলো পথ দৃশ্যমান হয় ঠিকই, অন্ধকারের একটা রং থাকে। সে রং যতই শ্যামা মায়ের গায়ের রঙের মতো হোক না কেন, শিবের বর্ণছটার মতো হালকা শুক্রালোচ যেন ভেসে ওঠে। বিস্তীর্ণ আকাশ, অন্ধকার ঘেরা মাঠ, ছড়িয়ে থাকা অন্ধকার মেঘে দাঁড়িয়ে থাকা গাছপালা প্রভৃতি ডিঙিয়ে আমি চলেছি মন্দিরের উদ্দেশ্যে। হরিপদকে কথা দিয়েছি ঠিকই, কিন্তু আমি এখন নিজেই নিশ্চিত নয় কি বা কিসের উদ্দেশ্যে তার মেয়ে দুটো এমন করছে। আমি নিজেই জানি না কিভাবে তার মেয়ে দুটোকে বিপদ থেকে উদ্ধার করব, কিন্তু কথা যখন দিয়েছি উদ্ধার তো করতেই হবে। আর আমার স্থির বিশ্বাস এই কাজে আমাকে পথ বাতলে দেবে ছিন্নমস্তা দেবীর মন্দিরের পুরোহিত। সৃষ্টিকর্তা যেন এক একজনকে এক এক রকম দায়িত্ব দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। মহাজগতের সৃষ্টি উদ্দেশ্য বোধহয় এই জন্যই। এই নিয়মকে মান্য করতে কতজন এলো আর কতজন গেল। বেশ খানিকটা পথ পেরিয়ে এসে পৌঁছলাম নদীর তীরে। কালসাপের মতো পড়ে থাকা বৃদ্ধ নদীটির বয়সের ভারে আজ জীর্ণ রিক্ত। গভীরতার চওড়া থেকে বোঝা যায় এককালে ফুটন্ত যৌবন খেলা করত নদীবক্ষে। আজ সেসব অতীত। মিহি বালি ঢাকা পড়ে গেছে কার্পেটের মতো নরম ঘাসে। এখানে ওখানে বেড়ে উঠেছে ঝোপঝাড়। নদীর তীর বরাবর কিছুটা হেঁটে উঁচু জায়গায় সামনে এসে দাঁড়ালাম। চিটচিটে নরম অন্ধকার, নদীবক্ষ থেকে ছুটে আসা পাতলা শীতল কুয়াশা মেখে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। মন্দিরের পরিধি বরাবর উঁচু গাছপালা দারোয়ানের মতো দাঁড়িয়ে মন্দিরটাকে রক্ষা করছে যুগ যুগ ধরে। প্রাচীন মন্দির। মন্দিরের চারতালে উঠে দাঁড়ালাম। কংক্রিটের মেঝে ভেঙে চৌচির। বুঝি অনেক বন্যা লবণাক্ত জল মন্দিরের উপর দিয়ে বয়ে গেছে। চাতালের উপর প্রান্তে এসে পৌঁছতে কেমন জানি একটা গন্ধ আমার নাকে এসে জোরে আঘাত করল। গন্ধটা আমার ঠিক চেনা নয়। আমার সামনে প্রকাণ্ড একটা ঘন্টা ঝুলছে চাতালের সিলিং থেকে। আমি তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছি। ভাবছি ঘন্টা বাজিয়ে ঠাকুরমশাইকে ডাকবো কিনা। মনের মধ্যে দ্বিধা চলছে। এমনই সময় মন্দিরের গর্ভগৃহ থেকে কে যেন এসে আমার সামনে দাঁড়ালো। বলল, কে? অন্ধকার ফুঁড়ে লোকটা দৃশ্যমান হতে আমি বললাম, আপনি মন্দিরের পুরোহিত? মশাল আলো ধরা হয়েছে পুরোহিত মশাইয়ের বাম হাতে। হ্যাঁ, তুমি কে? তোমাকে তো কোনোদিন আগে গ্রামে দেখিনি। নিজের পরিচয় দিতে বললাম, আমি তারানাথ তান্ত্রিক। হরিপদর মেয়ে দুটিকে বিপদ থেকে রক্ষা করতে এসেছি। আমার শেষ বাক্য অংশটুকু পুরোহিত মশাইয়ের কর্ণকুহরে প্রবেশ করতেই বিশ্রীভাবে অট্টহাসিতে ফেটে পড়লেন। খিক করে হেসে বললেন, রক্ষা করতে? বাহ, ভালো ভালো। কিন্তু মায়ের সঙ্গে লড়াই করে সন্তান কি কখনো জিততে পেরেছে? মায়ের সাথে লড়াই তো কখনো সন্তানের হয় না, সেখানে লড়াইয়ের কোনো প্রশ্নই নেই। তাহলে তুমি লড়াই করতে এলে যায়? আমি শুধু মায়ের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি, লড়াই করতে আসিনি। সন্তানকে তিনি ফিরিয়ে দেবেন না। চাতালে বড় বড় থামের গায়ে ঠেস দিয়ে পুরোহিত মশাই বসলেন। আমিও তার পাশে চুপটি করে বসলাম। কোনো কিছু বলবেন তিনি। আমি তার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। গলা খাঁকারি দিয়ে তিনি মিহি গলায় বললেন, যে কাজ তুমি করতে এসেছো তা খুবই দুরূহ। নিজের জীবন যেতে পারে শেষে। অসহায় বাবা মায়ের কাছে তার সন্তানদের ফিরিয়ে দেব। তাতে যদি আমার জীবন যায় তো যাক। এক জীবনের পরিবর্তে যদি দুটি জীবন ফিরে আসে, তার থেকে ভালো তো কিছু হয় না। এতে আমার জীবন সার্থক হবে। তারানাথ, তুমি সত্যিই মহান। তোমার মহত্বের কাছে আর সব কিছু ম্লান। বলো বলো, কি উদ্দেশ্যে আমার কাছে আগমন তোমার? হরিপদর মুখ থেকে শুনলাম আপনি গ্রামের সবার কথা জানেন, ইতিহাস জানেন। এই পরিবারের তেমন ইতিহাস যদি থেকে থাকে তা আমাকে বললে সুবিধে হয়। বৃদ্ধ পুরোহিত বলতে শুরু করলেন, সে অনেক কাল আগের কথা।
দিল্লিতে তখন মুসলিম শাসন চলছে। বাংলাতে মুসলিম শাসন কায়েম করার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে। দিল্লির নবাবের সাথে হাত মিলিয়ে কাজ করতে রাজি হয়ে গেছে অনেক বাংলার ছোট ছোট জমিদার শাসকরা। নিজেদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে হোক, এতে সম্পূর্ণ জমিদারিত্ব যাচ্ছে না, এইটুকুই সম্বল। তখন বাংলার জমিদারের আধিপত্য পাতলা কুয়াশার মতো অস্বচ্ছ। এমন সময়ে সান্যাল জমিদার বংশে জন্মগ্রহণ করলেন জমিদার বরেন্দ্র নারায়ণ সান্যাল। যেমন সুপুরুষ তেমন বীর। জমিদারি রক্ত প্রবাহিত দরুন রক্তের তেজ থাকলেও তিনি ছিলেন একাধারে দানী, প্রজাদরদী। শাসক হিসেবে খুব সুখ্যাতি তিনি অর্জন করতে না পারলেও বণিক হিসেবে তিনি বেশ নাম ডাক করলেন। লোকে প্রথমে বরেন্দ্র নারায়ণ সান্যালের এই ব্যবসা মনোভাবকে বাঁকা চোখে দেখত। বরেন্দ্র নারায়ণ সান্যাল জানত দিল্লির শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জমিদারিত্ব বেশি দিন টিকবে না। তাই পেশা বা শখের দরুন ব্যবসাটাকে ধ্যান জ্ঞান করতে শুরু করে। দূর দূরান্তে ব্যবসা করে তিনি ফিরতেন নিজের বাড়িতে। কখনো 1 মাস বা কখনো টানা 3 মাস তিনি বাড়ির বাইরে কাটাতেন। বাণিজ্যে যা কিছু লাভ করতেন বেশিরভাগটাই তার প্রজাদের মধ্যে বিলিয়ে দিতেন। তাই শাসক হিসেবে নয়, দানী ব্যক্তি হিসেবেই বরেন্দ্র নারায়ণ সান্যালের নাম সবার মুখে মুখে এখনো উচ্চারিত হয়। কথা বলতে বলতে পুরুত মশাই উঠে দাঁড়িয়ে আমাকে মন্দিরের বাইরে নিয়ে এলেন। তারপর সামনে একটা আঙুল দেখিয়ে নির্দেশ করলো, এই যে নদীর তীরবর্তী অঞ্চল আপনি দেখছেন, এখান থেকে কিছু দূর গেলে একটা রাজবাড়ির ভগ্নাবশেষ পাওয়া যাবে। ওখানেই সান্যাল জমিদারদের রাজবাড়ি ছিল, আর এই মন্দিরটা ওদেরই নির্মাণ। আমি জিজ্ঞেস করলাম, বর্তমানে কি সান্যালদের কোনো বংশধর বেঁচে আছেন? না। পুরোহিত মশাই আবার বলতে শুরু করলেন, বরেন্দ্র নারায়ণ সান্যালের অশ্বের খুরের আঘাতে উত্থিত ধুলো বাংলা, বিহার, উড়িষ্যা ছাড়িয়ে মালদ্বীপ, রাজস্থান, উত্তরে কাশ্মীর প্রভৃতি জায়গায় ছড়িয়ে পড়েছিল। এভাবেই ব্যবসা বাণিজ্য করে চলছিল বরেন্দ্র নারায়ণ সান্যালের জীবন। সুখ, শান্তি, ঐশ্বর্য, আধিপত্য কোনো কিছুই কম ছিল না তার জীবনে। বাড়িতে ছিল লক্ষ্মী বউ আর ছোট্ট যমজ টুকটুকে 2 শিশু সন্তান। কথায় আছে, দাতা দিলেও বিধাতা কেড়ে নেন। নিয়তির খেলায় কখন যে পাশার ঘুঁটি উল্টে যায় তা কেউ আন্দাজ করতে পারে না। যখন আন্দাজ করতে পারে তখন শেষ, সব শেষ। বরেন্দ্র নারায়ণ সান্যালের মনটা ছিল জলের মতো স্বচ্ছ। নিজে যেমন সরল মনের ছিলেন, অন্যদেরও সহজ মনেই বিশ্বাস করতেন। কিন্তু সবার মনটা তো তেমন ছিল না। নর্দমার নোংরা জলের মতো বিশ্রী ছিল কারো কারো মন। বিষ, বিষ ছিল, বিষ, বিষাক্ত মন ছিল। জমিদারের বাড়ি সর্বদা চাকর বাকর, পাইক, লেঠেল, দারোয়ানে ভর্তি। তিনি যখন মাসা ধরুন বাণিজ্যে যেতেন তখন চাকর বাকরদের ভরসাতেই মেয়ে বউকে রেখে যেতেন। নারায়ণ সান্যালের বউটার মুখটা ছিল মায়া মাখানো। জগতের সব মমতা যেন ভগবান উনাকেই দিয়েছিলেন। যেমন ছিলেন রূপবতী তেমনই গুণ ছিল তাঁর। পতির অনুপস্থিতিতে সব দিক সামলাতেন, যেন সাক্ষাৎ দশভুজা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো পুরোহিতের নাসিকা দিয়ে। নিঃশ্বাস বের করে বললেন, সেদিন ছিল অমাবস্যা। সান্যাল বাড়ি প্রত্যেক বছর চৈত্রের অমাবস্যাতে ছিন্নমস্তা দেবীর পুজো দেন। বরেন্দ্র নারায়ণ সান্যাল গিয়েছেন দাক্ষিণাত্যে বাণিজ্য করতে। কাজেই 2 মেয়ে ও কিছু লেঠেলদের সঙ্গে নিয়ে বরেন্দ্র সান্যালের বউ পুজো দিতে এসেছিলেন এই মন্দিরে। তখন এই মন্দিরের পূজারী ছিলেন আমারই এক পূর্বপুরুষ। সেদিন অমাবস্যা তিথি দেরিতে লাগার দরুন মায়ের পুজো শেষ হতে রাত্রে ত্রিপহর শেষ হয়ে আসে। এদিকে লেঠেলদের মধ্যে সবচেয়ে বলশালী ছিলেন মহাদেব দাস। কালো গায়ের রং, দেহের গড়ন ছিল অসুরদের মতো। মাথায় ঝাঁকড়া চুল, পুরো ঠোঁটের ওপর ইয়া বড় গোঁফ। যেমন ছিল ধূর্ত তেমনই প্রতারক। শরীরে মায়া মমতা ছিল না, ছিল শুধু কামের আগুন।
জমান্তক এহনো লোকটির সেই রাতে বরেন্দ্র নারায়ণ সান্যালের সুন্দরী বউকে দেখে বুকের ভিতর কান জেগে উঠেছিল। অন্য সব পাইক লেঠেলদের ভাগিয়ে দিয়ে হিংস্র পশুর মতো হামলে পড়েছিল বরেন্দ্র নারায়ণ সান্যালের ফুলের মতো বউয়ের পবিত্র শরীরের উপর। ক্ষুধার্ত জন্তুর মতো ছিঁড়ে খেয়েছিল বরেন্দ্র নারায়ণ সান্যালের স্ত্রীর নরম শরীরটা। মেয়ে দুটো এবং পুরোহিত বাধা দিতে এলে তাদের গলা টিপে হত্যা করেছিল ওই পাষণ্ডটা। মায়ের নিকটে সেদিন জমিদার বাড়ির সর্বনাশ ঘটলেও মা নীরবে শুধু দেখেছিলেন সবটুকু। কিন্তু তারপরে অভাবনীয় পরিবর্তন দেখা গেল মায়ের মন্দিরে। পুরোহিত মশাই আমাকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে গেলেন। তারপর মায়ের দিকে অঙ্গুলি দেখিয়ে বললেন, ওই দেখুন, এই মন্দিরে সেই ঘটনার আগে মায়ের সহযোগী বর্ণিনী ও ডাকিনী ছিলেন না। সেদিনের পর থেকে মায়ের সহযোগী মায়ের সাথে হাজির হন। সবাই বলে বরেন্দ্র নারায়ণ সান্যালের কন্যাদয় বর্ণিনী ও ডাকিনীর রূপ নিয়েছিল। কথা বলতে বলতে প্রায় ভোর হয়ে এলো। ভোরের নরম আলো মন্দিরের পাদদেশ স্পর্শ করেছে আলতো ভাবে। একটা দুটো করে সমস্ত পাখি, ফুল, পৃথিবীর জীবগুল জেগে উঠছে ধীরে ধীরে। ভোরের মিষ্টি বাতাস আলতোভাবে ছুঁয়ে যাচ্ছে আমাদের শরীর। আহা, কি মনোরম পরিবেশ! সমস্ত ঘটনা জেনে আমি যখন পুরোহিতের কাছ থেকে বিদায় নিতে যাব, তখন শুনতে পেলাম দূর থেকে কে যেন আমায় চিৎকার করে ডাকছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! চোখ তুলে দেখলাম হরিপদ ছুটতে ছুটতে আমার কাছে এগিয়ে আসছে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে তার। আমার কাছে এগিয়ে এসে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, ঠাকুরমশাই, এক্ষুনি চলুন, সর্বনাশ হয়ে গেছে, এক্ষুনি চলুন, মেয়ে দুটোকে ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে না। মন্দিরে আর কাল বিলম্ব না করে হরিপদের সাথে চললাম। যেতে যেতে জিজ্ঞেস করলাম, কখন তোমরা দেখলে যে মেয়েরা বাড়িতে নেই? আমি আর বউ অন্য ঘরে ঘুমাই, পাশের ঘরে ঘুমিয়ে থাকে মেয়ে দুটি। আমার বউ বাড়ির কাজকর্ম করবার জন্য সকাল সকাল উঠে পড়ে। পাশের ঘরে একবার উঁকি মেরেছে, দেখে মেয়েরা বিছানায় নেই। আশেপাশে সমস্ত জায়গা আমরা খোঁজ করলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না ওদের। ঠাকুরমশাই, বলতে বলতেই হরিপদর গলা ভিজে এলো। অনেক খোঁজাখুঁজির পর হরিপদর মেয়েদের খুঁজে পাওয়া গেল মন্দিরে। অন্য পথে হয়ে তারা পৌঁছেছিল ছিন্নমস্তা দেবীর মন্দিরে। পুরোহিত মশাই ততক্ষণে মৃত। অমানবিকভাবে তাকে হত্যা করা হয়েছে। দেহের রক্ত শুষে নেওয়া হয়েছে। হরিপদর মেয়েদের দড়ি দিয়ে বেঁধে বাড়ি নিয়ে আসা হলো। মুখে ওদের রক্তে মাখামাখি, চোখে ক্ষোভের আগুন। পাগলের মতো চিৎকার করছে হরিপদকে দেখে। সারা দিন কাটলো, তবুও আমি তখন মেয়েদের এমন কাণ্ড কারখানা কেন বুঝে উঠতে পারলাম না। এদিকে হরিপদর পরিবারের ওপর পড়েছে অমাবস্যার কালো ছায়া। রাত্রি 10টা বাজার সাথে সাথে অমাবস্যা লাগলো। ঠিক তখনই মধুসুন্দরী দেবীর আশীর্বাদে সমস্তটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি হরিপদকে ডেকে বললাম, হরিপদ, আমাদের এক্ষুনি ছিন্নমস্তা দেবীর মন্দিরে যেতে হবে। দেরি করাটা একেবারেই ঠিক হবে না। আমার দিকে হরিপদ ফেল ফেলা চোখে চাইল, বলল, মেয়েদেরও সাথে নিতে হবে ঠাকুরমশাই? হ্যাঁ, ওদের তো নিয়ে যেতেই হবে। তুমি মেয়েদেরকে সঙ্গে নিয়ে চলো। হরিপদর কন্যাদ্বয় তখনও দড়ি দিয়ে বাঁধা রয়েছে। গ্রামের কিছু জনকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছলাম মন্দিরে। গ্রামের লোকদেরকে মন্দিরের চাতালে অপেক্ষা করতে বললাম। মন্দিরের গর্ভগৃহে রয়েছি এখন শুধু আমি, হরিপদ আর হরিপদর 2 মেয়ে। মেয়ে দুটিকে শক্ত করে বাঁধা হয়েছে একটি থামের সাথে। সমগ্র গর্ভগৃহ ঠান্ডা শীতল হলেও মেয়ে দুটির চোখে সমস্ত রকম অস্থিরতা। বিষাক্ত হিংস্র চাহনি খেলা করছে মেয়ে দুটির চোখে মুখে। মুখের শিরায় শিরায় প্রতিফলিত হচ্ছে ক্রোধ, জিঘাংসা। গর্ভগৃহের মধ্যে টিম টিম করে একটা দ্বীপ জ্বলছে। সে আলোর হলদেটে ছটায় দেখা যাচ্ছে হরিপদর মুখ পাংশুটে হয়ে আছে, চোখের কোণ ভিজে আছে, আর মুখের উপর আলতোভাবে ঝুলে রয়েছে অপরাধী ভাব। এ যে কিসের অপরাধ আমি তা জানি না। যাই হোক, আমি দেবী ছিন্নমস্তার পুজো শুরু করলাম।
বাইরে তারা ভরা আকাশ, মাঝে মাঝে দূরে কোথাও শিকারী পাখি বিকট শব্দে ডেকে উঠছে। দেবী ছিন্নমস্তাকে তুষ্ট করে তার সহযোগিনী বর্ণিনী ও ডাকিনীকে শান্ত করাই আমার পুজোর একমাত্র লক্ষ্য। কারণ বর্ণিনী ও ডাকিনী এখন বাস করেছে মেয়ে দুটির ওপরে, আর তার প্রভাবেই এই সব কাণ্ড। পুজো শুরু হতেই মেয়ে দুটির মধ্যে অস্থিরতা বিশাল পরিমাণ বৃদ্ধি পেল। এদিকে আমার পুজো চলছে, সাথে সাথে মেয়ে দুটির মধ্যে থাকা বর্ণিনী ও ডাকিনী বিকট চিৎকার করে উঠছে। চিৎকারের সাথে পাল্লা দিয়ে বাইরে উঠল প্রবল ঝড়, নারকীয় ঝড়। কান ফাটানো বজ্রপাতের শব্দে আমার পুজো পদ্ধতিতে মাঝে মাঝে ব্যাঘাত ঘটছে, কিন্তু আমি স্থির। যেমন করি হোক পুজো সমাপ্ত করতে হবে এবং হরিপদর কোলে মেয়ে দুটোকে ফিরিয়ে দিতে হবে। আমার পুজো পদ্ধতির গভীরতা যত গাঢ় হচ্ছে, মায়ের পায়ে ফুল বেলপাতা অর্ঘ্য যত বৃদ্ধি পাচ্ছে, ততই মেয়ে দুটি চঞ্চল অস্থির হয়ে পড়ছে। বাঁধন মুক্ত করার চেষ্টা করছে অবিরত। মেয়ে দুটোর মুখের দিকে তাকানো যায় না, কি ভয়ানক, কি বিভৎস। কষ গড়িয়ে পড়ছে। এভাবে চলতে চলতে একটা সময় মেয়ে দুটি বাঁধন মুক্ত হয়ে গেল। তারপর শব্দ তুলে ধরে এগিয়ে আসতে লাগলো হরিপদর দিকে। আমি সেদিকে ভ্রুক্ষেপ দিলাম না, পুজো পদ্ধতি চালাতে লাগলাম এক মনে। কন্যাদ্বয় টুটি চেপে ধরল হরিপদর। হরিপদর মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারছে না, গলা দিয়ে কুঁত কুঁত আওয়াজ বেরিয়ে আসছে কেবল। জিভ মুখ থেকে বেরিয়েছে, ঝুলে পড়েছে। ঠিক এমন সময় আমার পুজো শেষ হয়ে গেল, সাথে সাথে দানবীয় ঝড়টাও থেমে গেল। মেয়েরা আস্তে আস্তে ছেড়ে দিল বাবার গলা। দুম করে আছড়ে পড়ল দুজনেই গর্ভগৃহের মেঝেতে। আমি বুঝলাম আমার কাজ সমাপ্ত হয়েছে। মেয়েদেরকে জলের ছিটে দিতেই তারা উঠে দাঁড়ালো। চারিদিক পলক ফেলে দেখে নিয়ে তাদের বাবাকে বলল, বাবা, ও বাবা, আমরা এখানে কেন? এই তো মা, মায়ের কাছে পুজো দিতে এসেছি। মা কোথায়? মা আসেনি? না, তোমাদের মা বাড়িতে আছে। আমাদের পুজো শেষ হয়ে এসেছে, এবার আমরা বাড়ি যাব। হরিপদর কন্যাদ্বয় মাথা নাড়ল। বড় মিষ্টি মেয়ে দুজনেই। তারপর আমার পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, আপনি না থাকলে কান্নায় ফেটে পড়ল হরিপদ। আমি হরিপদকে তুলে মায়ের কাছে এনে বললাম, আমি কে? ইনি তো সব। মা আছেন বলেই আমি আছি, আমরা আছি। আমি চক্ষু মুদে ছিন্নমস্তা দেবীকে প্রণাম করলাম। তারপর হরিপদকে বললাম, যাও, আর তোমাদের ভয় নেই। মা তার সহযোগী বর্ণিনী ও ডাকিনীকে আবার নিজের কাছে ডেকে নিয়েছেন। এতক্ষণ এক টানা গল্প বলে তারানাথ থামল, বলল, কি মন ভরল তো আজকের গল্প শুনে? সবই তো শুনলে। একটা কথা বলো তো, দেবী ছিন্নমস্তার মন্দিরের পুরোহিত গেল কোথায় যখন আমি পুজো করছিলাম? হ্যাঁ, ঠিকই তো। আপনি সে কথা বললেন না? বলবো বলবো, অন্য একদিন বলবো। এর একটা আলাদা গল্প আছে। তবে একটা কথা জেনে রাখো, বরেন্দ্র নারায়ণ সান্যালের বউকে মহাদেব দাস হত্যা করেনি, করেছিল সেদিনের মন্দিরের পূজারী। আর তাকে সাহায্য করেছিল লেঠেল মহাদেব দাস। এতক্ষণ শুনছিলেন সাহিত্যিক তন্ময় নন্দীর লেখা তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও দেবী ছিন্নমস্তা। গল্প পাঠে ব্রতদীপ, ঋতম, প্রদীপ্ত, শ্রেয়া এবং গৌতম। গল্পের সূত্রধার আমি অনির্বাণ। পোস্টার তন্ময়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্ট রণজয়। সমগ্র ব্যবস্থাপনা ও পর্ব পরিচালনা সেবা আচার্য। মাহেশ্বরী প্রোডাকশনসের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক শ্রী তন্ময় নন্দীকে আমাদের এই প্রয়াসে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মাহেশ্বরী প্রোডাকশনস। আর যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে প্লিজ
লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল বাটনটা প্রেস করে রাখুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।